ময়মনসিংহের প্রবেশদ্বার ভালুকা উপজেলার সবচেয়ে বড় নদী হচ্ছে ক্ষীর নদী, যে নদীটিতে আমরা ছোটবেলায় কেবল বলবো না, সর্বশেষ 91-92-তেও আমরা দোতলা লঞ্চে করে পিকনিক করার মতো নদীর প্রবাহতা ছিল। কিন্তু 90-এর দশক থেকে আমাদের এই বালুকায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠায় আমরা শিল্পে উন্নত হচ্ছি, একই সাথে বিভিন্নভাবে নদী ভরাটও হচ্ছে, দূষণও হচ্ছে। এই নদীতে আমাদের মিঠা পানির বিভিন্ন ধরনের 1 শতাধিক প্রজাতির মাছ আমরা আমাদের জেলে সম্প্রদায় এখান থেকে আহরণ করতো, সাধারণ মানুষ এটা খাওয়ার সুযোগ পেত। এই নদীর পানি যাইতেছে ক্ষীর নদীতে, ক্ষীর নদীর পানি যাইতেছে শীতলক্ষাতে, শীতলক্ষার পানি যায় এই সারা দেশটার মধ্যে। তো নদী তো একটার সাথে একটা লিঙ্ক আপ। আমি বলবো যে আমাদের মাছ নাই এটা না, কোনো এলাকায় মাছ থাকবে না, এই পানি যে প্রবাহিত নাই অলরেডি। আগে শীতলক্ষা থেকে আমরা মাছ কিনে আনতাম, আমরা শখ করে যাইতাম যে শীতলক্ষা, আমাদের খাল যখন নষ্ট হয়ে গেছে তা আমরা মাছ খাওয়া মানে স্বাদু পানির মাছ খাওয়ার জন্য আমরা বর্মি যাইতাম মাছ কেনার জন্য, যায় জানলাম এই বর্মিতেও মাছ নাই, এই পানি প্রবাহ যায় ওইখানেও পানি বিলীন করে দিচ্ছে। আগে গুড়া বসে মাছ আছিল, বড় মাছ আছিল, আমার পানি নামলে টেঙ্গো গাঁও এই জায়গা। আমরা যখন ছোট ছিলাম এই নদী থেকে আমি নিজে হাতে মাছ ধরছি, এবং আমরা বৈশাখ মাস আসলে এই নদীতে বোয়ালের বসি দিতাম। আমরা নিজেরা অনেক 4-5 বোন মিললে এলাকার বোয়ালের বসি দিতাম, বসি দিয়ে আমরা সন্ধ্যার সময় বসি দিতাম, রাত্রে 11টা-12টার সময় আমরা বল ধরতে শুরু করতাম। এমনও দিন গেছে আমরা 100 বসি দিয়ে 20টা-25টা বল ধরছি। এক এক বলের ওজন বর্তমানে হবে 20 থেকে 25 কেজি। আমরা কাঁধে নিয়ে, দুইজনের কাঁধে নিয়ে বাঁশ দিয়ে গেছি। এগুলা এখন আমাদের ছেলে মেয়ে বা আমাদের যারা উত্তরাধিকার এখন আসতেছে, যদি আমরা গল্প করি হাসে। আসলে হাস্যকর না, এটা আমাদের যারা সিনিয়র, মানে আমাদের যারা পূর্বপুরুষ, বাপ দাদা চাচা জেঠা যারা ছিল, তারা এই নদীতে বাসার থেকে জাল নিয়ে আসছে, খুইয়া জাল বা যে কোনো জাল নিয়ে আসছে, মাছ নিয়ে গেছে, রান্না করছে, সাথে সাথে পাক হয়ে গেছে। কিন্তু আজকে 20-25 বছর যাবত আমাদের এলাকার এই উন্নয়নের নামে, মানে মিল কারখানার নামে এই বর্জ্য নদীতে ফেলে যে দূষণ সৃষ্টি করছে, এটা আসলে অপূরণীয় ক্ষতি। না পারতেছি আমরা সেচ দিতে, না পারতেছি এই পানি ব্যবহার করতে, না পারতেছি আমরা মানে আশেপাশে যারা নদীর পাড়ের বাড়িঘর আছে, আমরা না পারতেছি এই আবহাওয়ার জন্য থাকতে। এই নদীটা যখন আগে ফ্রেশ ছিল তখন আপনার এই নদীর মধ্যে আমরাই মাছ ধরছি। আমরা এই পাড়ার জেলেরা সবাই মিলে আমরা সবসময় মাছ ধরছি, 12 মাসেই মাছ ধরছি। সুন্দর পানি থাকতো, জ্যৈষ্ঠ বৈশাখ মাস হলে নতুন জোয়ার আইলে নতুন পানি হইতো, সুন্দর থাকতো। আমরা ছেলে মেয়ে সবাই নদীর মধ্যে গোসল করছি, সবাই এটার মধ্যে ব্যবহার করুন গেছে, সুন্দর জল আছিল। এখন তো পচা পানি, দুর্গন্ধ। আমার বাড়ির কাছে, বাড়ির মধ্যে দুর্গন্ধ যায়, সারাক্ষণই দুর্গন্ধ যাইতেছে। আমাদের লাউতি খাল, তারপরে এরকম আরো কয়েকটি খাল আছে। এইসব খাল দিয়ে প্রতিনিয়তই আমাদের হাজার হাজার টন বর্জ্য আমাদের এই নদীতে এসে পড়ছে। এতে নদীর পানি এমনটাই দূষিত হয়েছে যে নদীতে এখন কেউ নামলে আর উঠলে তার বিভিন্ন ধরনের চুলকানি সহ বিভিন্ন রোগে তারা আক্রান্ত হয়ে পড়ছে। আর মাছ তো বলতে গেলে নাই, কোনো ধরনের মাছ নেই। এমনকি হাজার হাজার একর কৃষি জমিও আবাদ করা সম্ভব হচ্ছে না এই দূষিত পানির কারণে। আমাদের ইটিভিটা শুধু অত্যাধুনিক ইটিভি, বায়োলজিক্যাল ইটিভি। আমাদের এখানে যে প্যারামিটার গুলা টেস্ট করার জন্য আমাদের ল্যাব আছে। ল্যাবে আমরা বিউডি, সিওডি, পিএস, টেম্পারেচার, কালার, টিএসএস, তারপর বায়োলজিক্যাল অপারেশন পারপাস, এমএলএসএস, এমএলবিএসএস টেস্ট করা সবই আমাদের ল্যাবে ব্যবস্থা আছে। এবং পুরোপুরি আউটলেটে যখন পানিটা ডিসচার্জ হয় তখন আমরা এটাকে টেস্ট করে দেন আমরা নিশ্চিত হই যে এটার ভিতরে পরিবেশের ক্ষতিকর কোনো রকমের কেমিক্যাল কম্পোনেন্ট নাই। দেন হচ্ছে পানিটাকে আউটলেট আমরা ডিসচার্জ করে দিই। বিশেষ করে বাপার পক্ষ থেকে বিভিন্ন সময়ে মানববন্ধন, স্মারকলিপি প্রদান করা হয়েছে। মধ্যবর্তী সময়ে নদী খননের কিছুটা কাজ হলেও আসলে সে নদী তার সেই নাব্যতা এখনো ফিরে পায়নি। আমাদের এলাকার এই পানি দিয়ে আমরা এই নদীর পানি দিয়ে আমরা পুরা এই হেক্টরের পর হেক্টর জমি আমরা চাষাবাদ করছি। আমাদের কোনো সেচ লাগে নাই, আমাদের কোনো সেচ খরচ হয় নাই।
আমাদের এই মাটি থেকে অটোমেটিকলি পানি উঠতো, যেটা আমরা গ্রাম্য ভাষায় বলতাম কুম। কুম বলতাম, এই প্রত্যেক জায়গায় আমাদের কুম ছিল। আমরা এই কুম দিয়া, ন্যাচারাল পানি দিয়ে আমরা এই পানি খাইতাম, গোসল করতাম, চাষাবাদ করতাম। এই মিল ইন্ডাস্ট্রি আসার পরে তারা গভীর নলকূপ দিয়ে এই অনবরত পানি সেচ করে আমাদের যে অপরিণীয় ক্ষতি হচ্ছে, এটার আসলে ওভারকাম করার কোনো সুযোগ আমাদের হাতে নাই। এটা যদি সরকার স্বহস্তে হস্তক্ষেপ করে এবং প্রশাসন এইটার প্রতি যদি সুনজর দেয়, তাহলে কৃষক বাঁচবে, দেশ বাঁচবে।